চাকরির বাজারে হাজার হাজার আবেদনের ভিড়ে নিজের আবেদনপত্রটা কি প্রায় হারিয়ে যাচ্ছে? ভাবুন তো, একটা নিখুঁত আবেদনপত্রই কিন্তু হতে পারে ইন্টারভিউয়ের ডাক পাওয়ার সেই আসল চাবিকাঠি। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব, জানব কিভাবে একটা সাধারণ আবেদনকে একদম অসাধারণ করে তুলে নিয়োগকর্তার মনোযোগ কেড়ে নিতে হয়। একবার ভাবুন, ইন্টারভিউ বোর্ডে পৌঁছানোর আগে নিয়োগকর্তার কাছে একজন চাকরি প্রার্থীর একমাত্র প্রতিনিধি হল তার আবেদনপত্রটা। কিন্তু হাজারো প্রার্থীর মধ্যে সেটা কি যথেষ্ট শক্তিশালী? আজকের এই পর্বে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। তো চলুন শুরু করা যাক। একটা আবেদনপত্রকে বলা যেতে পারে কারও প্রথম পরিচয়পত্র। বাংলাদেশে এখন মূলত দুই ধরনের আবেদনপত্রের চল রয়েছে। একটা হলো বেশ পুরনো আর ফর্মাল, মানে দরখাস্ত, আর অন্যটা হলো আধুনিক, যেটাকে আমরা বলি কভার লেটার। আমরা এই দুটো বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। একটা নিখুঁত ফর্মাল আবেদনপত্র দেখতে হয়তো বেশ সহজ মনে হতে পারে, কিন্তু এর আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে এর গোছানো কাঠামোতে। এই যে 5টা ধাপ দেখছেন, এগুলো হলো এর মূল ভিত্তি। প্রত্যেকটা অংশই ঠিকঠাকভাবে সাজানোটা জরুরি, কারণ যে কোনো একটার অভাবও কিন্তু পুরো আবেদনপত্রটাকে দুর্বল করে দিতে পারে। চলুন প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে দেখি। জীবন বৃত্তান্তের এই অংশটা হলো পরিচয়ের একদম মূল ভিত্তি। এখানে একটা ছোট্ট ভুলও কিন্তু প্রমাণ করে দিতে পারে যে আবেদনকারী কতটা অমনোযোগী। তাই সার্টিফিকেটের সাথে অক্ষরে অক্ষরে মিলিয়ে নাম, বাবা মায়ের নাম এবং জন্ম তারিখ লেখাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে, বিশ্বাসযোগ্যতার শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই হয়। শিক্ষাগত যোগ্যতার পুরো ইতিহাসটা পরিষ্কারভাবে তুলে ধরার জন্য এই ছকের কোনো বিকল্প নেই। আর একটা সেরা প্র্যাকটিস হলো সবশেষ ডিগ্রি দিয়ে শুরু করে ক্রমানুসারে নিচের দিকে যাওয়া। আর অবশ্যই খেয়াল রাখতে হবে জিপিএ এবং পাশের সালের মতো তথ্যগুলো যেন সার্টিফিকেটের সাথে 100 ভাগ মিলে যায়। একটা আবেদনপত্রে প্রায় অপরিহার্য একটা অংশ হলো এই সংযুক্তি, মানে অ্যাটাচমেন্টস। চাকরির বিজ্ঞপ্তিতে যা যা চাওয়া হয়েছে তার প্রতিটি কাগজ মনে করে গুছিয়ে দিতে হবে। একটা ছোট্ট ভুলের কারণেও কিন্তু, যেমন ধরুন একটা সার্টিফিকেট না দেওয়ার জন্য পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। তাই তালিকা ধরে ধরে সবকিছু মিলিয়ে দেওয়া উচিত। বেশ, সনাতন দরখাস্তের কাঠামো দেখা হলো। এবার চলুন একটু আধুনিক পদ্ধতির দিকে নজর দেয়া যাক। একটা কভার লেটার কীভাবে আবেদনকে শুধু পূর্ণাঙ্গই করে না, বরং অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে, সেটা জেনে নেওয়া যাক। তাহলে কভার লেটার জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা চিঠি নয়, এটা হলো নিজের পেশাদারিত্বের গল্প বলার একটা দারুণ সুযোগ। মানে সিভি তো শুধু যোগ্যতার একটা তালিকা দেয়, তাই না? কিন্তু কভার লেটার ব্যাখ্যা করে যে একজন প্রার্থী কেন ওই সংকীর্ণ পদটার জন্য সেরা এবং কিভাবে তিনি কোম্পানির কালচারে অবদান রাখতে পারবেন। আর এই স্লাইডটা তো চমৎকারভাবে মূল পার্থক্যটা তুলে ধরেছে। দেখুন, সিভি হলো অতীতের কাজের একটা ফ্যাক্টশিট, আর কভার লেটার হলো ভবিষ্যতের জন্য এক ধরনের প্রতিশ্রুতি। সিভি বলে যে একজন প্রার্থী কি করেছেন, আর কভার লেটার নিয়োগকর্তাকে বোঝায় যে সেই অভিজ্ঞতাটা কোম্পানির জন্য কেন এতটা মূল্যবান। একটা সফল কভার লেটার অনেকটা একটা ছোট গল্পের মতো। এর একটা শুরু আছে, একটা মধ্যভাগ আর একটা শেষও আছে। শুরুটা হয় পেশাদার হেডার দিয়ে, এরপর একটা আকর্ষণীয় সূচনা যা নিয়োগকর্তাকে পড়তে বাধ্য করবে। এর মূল অংশে থাকবে দক্ষতার মাধ্যমে কোম্পানির সমস্যার সমাধান করার প্রস্তাব, আর সবশেষে একটা শক্তিশালী সমাপ্তি যা তাদের সাথে কথা বলতে আগ্রহী করে তুলবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো কভার লেটারকে ব্যবহার করতে হবে নিজের অতীত অর্জনগুলোকে কোম্পানির ভবিষ্যতের প্রয়োজনের সাথে যুক্ত করার একটা সেতু হিসেবে। এটাই একজন প্রার্থীকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে। ঠিক আছে, চলুন এবার ডিজিটাল জগতে ঢোকা যাক এবং ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানোর যে সঠিক নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু জেনে নেওয়া যাক, কারণ এখন তো বেশিরভাগ আবেদনই ইমেইলে পাঠানো হয়। ইমেল লেখার আগেই কিন্তু পেশাদারিত্বের পরীক্ষাটা শুরু হয়ে যায়। যেমন একটা পরিচ্ছন্ন ইমেল আইডি, মানে নিজের নাম ব্যবহার করে তৈরি আইডি থাকাটা জরুরি। সব ডকুমেন্ট ছবি না তুলে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে পাঠানো উচিত, আর ফাইলের নামটাও হতে হবে গোছানো, যেমন yournamecv.pdf। এটা খুবই সাধারণ একটা ভুল, কিন্তু সত্যি বলতে মারাত্মক একটা ভুল।
একজন নিয়োগ ব্যবস্থাপক দিনের শত শত ইমেল পান। তো ফর জব বা এই ধরনের অস্পষ্ট সাবজেক্ট লাইন দেখলে সেই ইমেলটা কিন্তু না পড়েই ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার একটু পার্থক্যটা দেখুন। এই সাবজেক্ট লাইনটা এক নজরেই জানিয়ে দিচ্ছে যে কে আবেদন করেছেন এবং কোন পদের জন্য করেছেন। এটা তথ্যবহুল, পেশাদার এবং একদম কাজের কথা। ইমেইলটা যে গুরুত্ব পাবে তার প্রথম ধাপই হলো এটা। ইমেইলের শেষে একটা পেশাদার সিগনেচার যোগ করাটাও খুব জরুরি। এতে পুরো নাম, ফোন নম্বর আর লিঙ্কডইন প্রোফাইলের মতো দরকারি তথ্য থাকে, যা নিয়োগকর্তার জন্য যোগাযোগ করাটা অনেক সহজ করে দেয়। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চলুন সেই সব সাধারণ ভুলগুলো একটু দেখি, যা অনেক চাকরি প্রার্থীর অজান্তেই তাদের আবেদনপত্র বাতিল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই ভুলগুলোকে ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক। যেমন বানান ভুল কারও অমনোযোগ প্রমাণ করে, তথ্যের অমিল বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, আর হাতে লেখা আবেদনপত্রে কাটাকাটি বা খামের ওপর পদের নাম না লেখার মতো বিষয়গুলো অপেশাদারিত্বের পরিচয় দেয়। ডিজিটাল মাধ্যমে ভুলের ধরনটাও কিন্তু পাল্টেছে। ওয়ার্ডের বদলে পিডিএফ ফরম্যাট ব্যবহার করা উচিত, কারণ এটা ডকুমেন্টের চেহারা ঠিক রাখে। আর সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো একই ইমেল সবাইকে ফরওয়ার্ড করে দেওয়া। প্রত্যেকটা আবেদনের জন্য আলাদা করে সময় দেওয়াটা আন্তরিকতার পরিচয় দেয়। এইটা একটা অসাধারণ টিপস, বিশেষ করে যারা টেলিটকের মতো সরকারি পোর্টালের আবেদন করেন তাদের জন্য। মনে রাখতে হবে, আবেদন ফি জমা দেওয়ার পরেই কিন্তু আবেদনটা চূড়ান্ত বলে ধরা হয়। তাই কোনো ভুল যদি চোখে পড়ে, তাহলে ফি জমা না দিয়ে নতুন করে নির্ভুলভাবে আবেদন করে তারপর ফি জমা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। শেষ পর্যন্ত এই কথাটা একদম সত্যি। একটা আবেদনপত্র তৈরিতে যে শ্রম, মনোযোগ এবং যত্ন দেখানো হয়, তা আসলে একজন প্রার্থীর সম্ভাব্য কর্মদক্ষতারই প্রতিফলন। এটাই তার প্রথম পরীক্ষা, আর এখানে ভালো করতেই হবে। আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই থাকল, এখানে যে কৌশলগুলো নিয়ে কথা হলো সেগুলো ব্যবহার করে পরের আবেদনটিকে কিভাবে আরও নির্ভুল এবং আকর্ষণীয় করে তোলা যায়। চাকরির যাত্রাপথের নিয়ন্ত্রণ কিন্তু আবেদনকারীর নিজের হাতেই।